আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা এমরোজ লাকি। পর্ব 25। রশিদ যবুন্নেসার কথাটি অগ্রাহ্য করে গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে হাঁটল। যবুন্নেসা বিরক্ত হয়ে রশিদের সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো। বলল, ভাই, কি হয়েছে তোর? মেলায় যে কাণ্ডটা হয়েছে শুনেছিস তো? আমাদের দুর্নাম হবে, তোর দুর্নাম হবে। রশিদ বলল, আজ আমার মনটা ভালো নেই। ওই কালু আমার সাথে বেয়াদবি করেছে, আমার মূল্য বুঝে নাই, খুব কষ্ট লাগছে। আগামীকাল এই বিষয়ে কথা বলবো বলেই রশিদ ঘরের দিকে চলে যায়। যমুনেসা অবাক চোখে তাকিয়ে রইল। তার ভাইয়ের আচরণ তাকে বিস্মিত করল। কুদ্দুস ঘর থেকে বের হয়। আজ মহাবিপদ থেকে বেঁচেছে। একেবারে বেঁচে গেছে বিষয়টি তা নয়, বিপদের আশঙ্কা এখনো রয়ে গেছে। রশিদের উপর জাদুর প্রভাব আছে, কাটাতে হবে, নয়তো সকলের সামনে দেখা যাবে কুদ্দুসকে নিয়ে টানাটানি করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, যা বলতে হয় একজন নারীকে, নিজের বউ অথবা প্রেমিককে। এমন কথা একজন পুরুষ হয়ে অন্যজন পুরুষকে বললে মান সম্মান শেষ। কালীচরণ তান্ত্রিক বলেছে, যদি বশের প্রভাব খারাপের দিকে চলে যায় তবে ওকে আরেকটা কাজ করতে হবে। পরিশ্রুত ঝর্ণার জল বা পুকুরের জল প্রায় আধা লিটার নিতে হবে। তার মধ্যে 1 চিমটি লবণ, 5 ধরনের হার্ব অথবা পাতা, তুলসী, মেথি, পুতুলের পাতা, রজনীগন্ধার পাপড়ি এবং আরশাক পাতা দিয়ে মন্ত্র পাঠ করে ফু দিতে হবে। কুদ্দুস মন্ত্র মনে করার চেষ্টা করল। মনে পড়ছে না। কঠিন শব্দ মনে পড়ার কথা নয়। কিছু মনে না পড়লে ঠান্ডা মাথায় ভাবতে হয়, শান্ত পরিবেশে যেতে হয়, নিজেকে স্থির করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজবাজ এর কথা মনে করতে হবে, যা আজ করেছে। কুদ্দুস চেষ্টা করছে, হাতে তৈরিকৃত জল নিয়ে পায়চারি করছে আর ভাবছে। রাত ঠিক 10টা। কুদ্দুসের মন্ত্র মনে পড়েছে। ও বিষাক্তায় নমস্য, মোহবন্ধ নাশ নাশ, চেতনা হও নির্মল, হৃদয় হও সন্ন্যাস্রল। পরে জলে ফু দিল। আনন্দ লাগছে, রশিদের বয়স কেটে যাবে। জাদুবিদ্যা সত্য, কুদ্দুস জানত, কিন্তু জাদুবিদ্যা পাপ। কুদ্দুস পাপ করেছে, মনে মনে স্বীকার করল। দেরি করলে চলবে না, রশিদের ঘরে যেতে হবে। কুদ্দুস হাতে জল নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে তার ঘরের দিকে। রশিদের ঘরের দরজা খোলা। ঘরের বাইরে 2 জন অনুসারী বুক টান টান করে হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড়, মনে হচ্ছে কুদ্দুসের দিকেই দেখছে। কুদ্দুস গামছা দিয়ে ঘাম মুছল, অথচ তীব্র শীত এখন, কিন্তু ও ঘামছে ভয়ে, আতঙ্কে। জল হাতে ঘরে ঢুকলো। রোহিত চেয়ারে বসে আছে, চোখ তার বন্ধ, কণ্ঠে তার গান। তাকে দেখে বেশ আনন্দিত মনে হচ্ছে। আনন্দের কারণ কুদ্দুস জানে। কুদ্দুস রশিদের সামনে দাঁড়ালো। রশিদ কারো উপস্থিতি টের পেয়ে তাকালো। কুদ্দুসকে দেখে খুশি হলো, গান বন্ধ করলো, ঠোঁটে হাসি এনে বলল, তুই এসেছিস কালু, আমি অপেক্ষায় ছিলাম। বস। বসতে আসি নাই। কেন, আমার কাছে বসবি না তো কোথায় বসবি? আপনার মাথায় সমস্যা হয়েছে, আমি সমস্যা দূর করতে এসেছি। আমার মাথায় সত্যি সমস্যা হয়েছে। রশিদের মুখটা কালো হয়ে গেল। হয়েছে, এই জলটা খেলেই ঠিক হয়ে যাবে। রশিদ চুপচাপ থাকলো, দৃষ্টি নিচু করে কিছু ভাবছে। কুদ্দুস মেঝেতে বসে রশিদের দিকে দেখছে, সে কান্না করছে। কুদ্দুস জিজ্ঞেস করলো, আপনি কান্না করতেছেন কেন? আমার সন্তানদের জননীর কথা মনে পড়ছে। আমি তাকে অনেক ভালোবাসতাম। আর সে আমাকে কি বলতো জানিস? কি বলতো? পাগল বলতো। রশিদের চোখে জল জমলো। কুদ্দুস তার চোখে জল দেখে নিজেও মুখে গামছা চেপে ধরে কান্না শুরু করলো। রশিদ ওর কান্না দেখে বলল, তুই কাঁদছিস কেন? আপনার কষ্টের কথা শুই না আমার ভীষণ খারাপ লাগতেছে। অনেক কষ্ট আপনার।
তুই কাঁদিস না, তোর কান্না দেখে আমার আরো খারাপ লাগছে। এক কাজ কর, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। কুদ্দুস ভ্রু কুঞ্চিত করে বলল, দরজা বন্ধ করব কেন? যাতে তোর আমার কান্না কেউ না দেখে। আপনি এই জলটা খেয়ে নেন, তাহলে আর আপনার কষ্ট লাগবে না। এটা কিসের জল? রশিদ ছুঁড়ে টুকে বলল। কুদ্দুস মিথ্যে বলল, ওষুধি জল। আপনার শরীরটা ভালো নাই, আমি দেখতে পাচ্ছি। হাকিম বলেছে এই জল খেতে। তান্ত্রিকের কথা বলা যাবে না, তাই কুদ্দুস মিথ্যা বলেছে। বলেছে হুঁ, কিন্তু আমার তো এখন জল তেষ্টা পায়নি। কুদ্দুস বিরক্ত হলো। রশিদ কথা বাড়াচ্ছে। কুদ্দুস বিরক্ত স্বরে বলল, এটা ঔষধি জল, তেষ্টা না পেলেও খেতে হবে। রশিদ কিছুক্ষণ জিম মেরে বসে থাকলো, এরপর বলল, দে, জলটা খাই। কুদ্দুস খুশি মনে এগিয়ে দিল। রশিদ রূপার পাত্র থেকে জল ঢেলে হাঁ করে এক ডুব গেলেই বাকিটা তু তু করে ফেলে দিল। বিভিন্ন পাতার গন্ধ, তেতো, মুখ তেতোই ভরে গেছে। রশিদ বসা থেকে উঠে দাঁড়ায়, কঠিন গলায় বলে, হতচ্ছাড়া, কালোর গড়ে কালো, মূর্খ, কী সব খাওয়াচ্ছিস আমায়? কুদ্দুস দাঁত বের করে হে হে করতে করতে বলল, আমার কাজ হয়ে গেছে, এখন আপনি যত খুশি বকেন। মূর্খর মতো আচরণ করছিস আজকাল। কী সব খাওয়াচ্ছিস? মনে হচ্ছে তুই আমাকে মেরেই ফেলবি। আপনি শিক্ষিত? রশিদ এবার পুরোপুরি রেগে গেল। আমাকে পাল্টা প্রশ্ন করার সাহস কোত্থেকে হয় তোর, বিয়াদব মূর্খ? কুদ্দুস দাঁড়িয়ে বলল, আমার আব্বাও মোটামুটি শিক্ষিত ছিল, হয়তো আপনার মতো এত শিক্ষিত ছিল না, কিন্তু কথায় কথায় অন্যকে সে মূর্খ বলতো না। রশিদ চোখ ছোট্ট করে কুদ্দুসের দিকে দেখল, মেজাজ শীতল করল। এরপর পায়চারি করতে করতে বলল, শোন, আমার আব্বা ছিলেন একজন শিক্ষিত, প্রভাবশালী জমিদার। ব্রিটিশ প্রশাসনের সাথে তার ওঠা বসা ছিল। আমাদের রাজস্ব আদায় করার পর ব্রিটিশ সরকারের কাছে পাঠাতে হয়, ব্রিটিশ প্রশাসনের কাছে কাজ করতে হয়, রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়। এগুলো শিক্ষিত না হলে হয় না। আমার আব্বাও একজন শিক্ষিত জমিদার ছিলেন। আমাদের বসবাস এক সময় শহরে ছিল। আব্বা চলে যাওয়ার পর আলিমনগড় চলে আসি। তোর কাছে এসব কেন বলছি? তুই এসব কখনোই বুঝবি না। যা, তোর কাজ কর, আমাকে একা থাকতে দে। কুদ্দুস কথা না বাড়িয়ে চলে যায়। জবুন্নেসা ঘরের বাইরে হাঁটছিলেন। হাকিম আবুল কালাম বলছেন, রাতে খাওয়া দাওয়ার পর যদি কিছুক্ষণ হাঁটাচলা করা হয় তবে হজম শক্তি বাড়ে। জবুন্নেসা হাঁটছে, বাড়ির ফটকের দিকে যাচ্ছে, আবার সামনে ঘুরে আসছে, গাল ভর্তি পান, হাঁটছে আর পিক ফেলছে। তখনই তার সামনে পড়ে সুফিয়ান। সুফিয়ানকে স্বাভাবিক দেখাচ্ছে না, মনে হচ্ছে হতদন্ত হয়ে কোথাও থেকে ছুটে আসছে। জবুন্নেসা তাকে দেখে অখুশি হলো। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে পিক ফেলল, বলল, তুমি এই রাইতে এখানে? দরকার আছে রশিদ চাচার সাথে। দরকার সব রাতেই থাকে তোমার? সেটা আপনাকে কেন বলবো? এটা আমারও বাড়ি, এই বাড়িতে আসতে হলে আমাকেও বলতে হবে। কি বললে খুশি হবেন? রাগে গা জ্বলছে সুফিয়ানের, মুখেও প্রকাশ পাচ্ছে, চোখ যেন দগ্ধ হচ্ছে। জবুন্নেসার নজরে তা আসলো না। বলল, যা সত্যি তাই বলো। ওই দিন জমি বর্গা নেওয়ার কথা বলছিলাম, পরে আর আসো নাই, বিষয়টি কিন্তু গোলমিল লেগেছে। আমি কিন্তু সব বুঝি, হয়তো বলি না। জমির দরকার নাই, পরে সেটা বুঝতে পারি, বলেই সুফিয়ান পাঞ্জাবির হাতা বাস করল। মিথ্যের গন্ধ পাচ্ছি, সত্যটা বলো। সুফিয়ান হাঁপ ছাড়ল, এই মহিলা জ্বালিয়ে খাচ্ছে। আশেপাশে তাকালো, অনুসারীগণ বসে বসে তাস খেলছে। সুফিয়ান জবুন্নেসাকে আস্তে ধীরে বলল, আপনার মেয়ের সাথে প্রেম করতে এসেছি, কিন্তু আমার তো মেয়েই নাই। আপনার মেয়েই যখন নাই,
তাহলে আমাকে নিয়ে এত সমস্যা কিসের? কি সন্দেহ করছেন? আমার মেয়ে নাই তো কি হয়েছে? বাড়ির মেয়ে তো আছে। তাহলে ওর সাথেই প্রেম করতে এসেছি। পথ ছাড়ুন। আমি আজই রশিদকে বলবো, একজন কৃষকের সাথে জমিদারের কন্যার প্রেম হতে পারে না। সুফিয়ান যমুনেছার দিকে ঝুঁকে বলল, আমি কৃষক না। আমার আসল পরিচয় আপনারা জানেন না। সত্য পরিচয় দাও। তোমাকে আগে থেকেই আমার সন্দেহ হয়েছে। সুফিয়ান বিরক্ত হয়ে যমুনেছার পাশ কেটে আস্তে আস্তে বলল, আমি ব্রিটিশ। ঘন ঘন তালুকদার বাড়িতে আসা মোটেই ভালো দেখায় না, সুফিয়ান জানে, কিন্তু আজ আসতেই হলো। তখন ফারদিনা রাগের মাথায় মিথ্যা বলেছে, রশিদ শহরে যায়নি। এখন যদি রশিদ তালুকদার তার সামনে পড়ে, কি জবাব দিবে ভাবতে পারছে না। কোনো জবাব দেওয়ার মতোই শব্দ নেই। তার পাত্র না। ঝিলমিল সামনে পড়ুক, অন্য কেউ না। সুফিয়ান ঘরের ভেতরে পা রাখতেই ঝিলমিল সামনে পড়ে। সেজেগুজে কোথাও যাচ্ছে মনে হলো। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে ঢং করে বলল, এই রাতে তুমি? কি ব্যাপার? সুফিয়ান আশেপাশে দেখল, বৈঠকখানায় কেউ নেই। আদিপ এমন সময় ছাদে থাকবে? গতকাল থেকে আদিপ চুপচাপ। বাকি তিন ভাইয়ের কথা বলা মুশকিল। সুফিয়ানের জন্য সুবিধাজনক নয়। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, ফারদিনা কোথায়? কেন, আমি কি কম সুন্দর নাকি? খালি ফারদিনা ফারদিনা করো কেন? চোখের সামনে আস্ত একটা সুন্দরী মাইয়া দাঁড়িয়ে আছে। তোমার মনে অনুভূতি জাগতেছে না? তুমি মোটেই সুন্দর না। বলো ও কোথায়? আর ওই ইংরেজের বাচ্চা কোথায়? তুমি সত্যি পুরুষ তো? ঝিলমিল সুফিয়ানের আরেকটু ঘনিষ্ঠ হলো। তোর কি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ হচ্ছে? একবারও তো আমার দিকে চোখ তুইলা ভালো কইরা দেখতেছ না। কেমনে বুঝমু? ফারদিনাকে নিয়ে আয়, ওকে দিয়ে বুঝিয়ে দিব। তোকে দিয়ে রুচিতে আসছে না। রাগ করতেছে কেন? মাথা গরম আছে। ফারদিনার কাছে নিয়ে চল। ফারদিনা অতিথিশালায় আছে। তোমারে নিয়া যাইতে পারি। কেউ দেখলে আমারে কিছু কইতে পারবা না। আগে চল। ফারদিনা অতিথিশালায় আছে শুনে সুফিয়ানের মেজাজ আরও বিগড়ে গেছে। চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। কার উপর করবে? ঝিলমিলের উপর রাগ দেখিয়ে লাভ নেই। আসমাত কিরগিজ ভাষায় ফারদিনার সাথে কথা বলছে। ফারদিনা আনন্দ পাচ্ছে। সে একটার পর একটা প্রশ্ন করছে, আর সেগুলো আসমাত কিরগিজ ভাষায় অনুবাদ করছে। ফারদিনা শেষ জানতে চেয়েছে, তুমি একটা মিথ্যাবাদী, আমার সাথে মিথ্যা বলছো। এটা কিরগিজ ভাষায় অনুবাদ করো। আসমাত বলে, শ্যানম্যান ম্যানেন জালগাল আইতিন। এটা সে শিখেছে সুফিয়ানের জন্য। সুফিয়ান তার সাথে দেখা করতে আসলেই সে বলবে, সুফিয়ান তার সাথে মিথ্যা বলেছে, কিছু লুকিয়েছে সে নিশ্চিত। আসমাতের সাথে হেসে খেলে কথা বললেও তার নকল হাসি, ভেতরে একরাশ নিস্তব্ধতা। আসমাত লিখছিল আর কথা বলছিল। ফারদিনা হঠাৎ করেই নীরব হয়ে গেছে। তার নীরবতা দেখে আসমাত বলল, তোমার কোনো কারণে মন খারাপ? ওর মন খারাপ কিনা তা জেনে তুমি কি করবে? সুফিয়ানের কণ্ঠ। ফারদিনা পেছন ঘুরল। আসমাত চোখ তুলে তাকালো। ফারদিনা বসা থেকে উঠে দাঁড়ালো। সুফিয়ানের সম্মুখে গিয়ে বলল, তুমি এখানে কেন আসলে? কেউ দেখে ফেলবে, আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। ফারদিনা মিথ্যা বলছে, বরং সকালে সুফিয়ানের কাছ থেকে চলে আসার পর থেকে তার মন বিষিয়ে আছে। তুমি তখন ওভাবে কেন চলে এসেছ? আমি তোমার সাথে কথা বলতে চাই না, চলে যাও এখান থেকে। তুমি আসমাদের সাথে এত রাতে এখানে কি করছো? সেসব আমি তোমাকে বলতে বাধ্য নই। বলেই ফারদিনা অতিথিশালা থেকে যেতেই সুফিয়ান ফারদিনার হাতটা রাগ মিশ্রিত স্পর্শ করল। বলল, আমার কথা না শুনে যেতে পারবে না। আগে আমার কথা শুনো। সুফিয়ান ফারদিনার হাত শক্ত করে ধরে। ফারদিনার হাত লাল হয়ে গেছে। ফারদিনা দেখল
যতক্ষণ না সুফিয়ানের কথা শুনবে সুফিয়ান তার পিছু পিছু ঘুরবে। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, রাগ বা অভিমান কোনোটিই নয়। ফারদিনা ধীর গলায় বলল, তুমি যাও, আমি আধ ঘন্টা পর শিমুল গাছের তলায় আসব। সত্যি আসবে তো? ফারদিনা ছোট্ট করে জবাব দিল, হুম। তুমি না আসলে আমি ভুলভাল কিছু করে ফেলবো বলে ফারদিনার হাত ছেড়ে একবার আসমাতের দিকে দেখল, এরপর চলে যায়। সুফিয়ান শিমুল গাছের তলায় বসে আছে। রাতের ঘন্টা 12টা বাজছে। চারপাশে নীরবতা। বাতাসে শিমুলের পাতার হালকা হেঁটে যাওয়া শব্দ, দূরে দূরে কিছু জ্বলন্ত আলোর কণার ঝলক, যেন অচেনা চোখ গোপন গল্প বলছে। মাটিতে শিশির জমেছে, ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে। শিমুলের নিচ দিয়ে যেন কাঁপন ধরেছে বৃক্ষগুলোরও। তার ক্রোধ ও অবসাদ অনুভব করছে। দূরে কাকড়া ডাকার মতো দূর দূরান্তের কুকুরের আওয়াজ ভেসে আসে, মাঝে মধ্যে বাতাসের সঙ্গে মিলিত হয়ে রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। কিছু গাছের ছায়া অদ্ভুত ভঙ্গিতে নড়াচড়া করছে, যা তার মনের অশান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। বাতাসে মাটি ও শুকনো পাতার গন্ধ, সব মিলিয়ে রাতের এই নিঃশব্দ পরিধানে সুফিয়ান একাকী। ভাবনার গোড়টোপে নিজেকে হারিয়ে ফেলল। ফারদিনা আসছে না। সুফিয়ান বারবার তালুকদার বাড়ির ফটকের দিকে দেখছে। সুফিয়ানের কোমরে গুজে রাখা স্বর্ণের বাঁশি, বাঁশিটা হাতে নিল। চাঁদের আলো পড়ছে বাঁশির উপর। দূরে তাকিয়ে গভীর শ্বাস ফেলল। এরপর টুটে তুলে নিল বাঁশি। বাঁশির সুরে যেন ব্যথা প্রকাশ পাচ্ছে। মসৃণ কোনো সুর নয়, রাতের মতোই অন্ধকার, নীরব, নিস্তব্ধ। এই সুর যেন কারো কানে পৌঁছায় না, বিশেষ করে ফারদিনার কানে। সুফিয়ান থেমে যায়। চোখের কোণে জল। পুরোপুরি জল আসতে না আসতেই মুছে ফেলল। লোকে বলে পুরুষের চোখে জল মানায় না, পুরুষকে কাঁদতে নেই। কেন পুরুষের কষ্ট হয় না? তাদের হৃদয় নেই? অবশ্যই আছে, তাদেরও কষ্ট আছে, এরা শুধু প্রকাশ করে না। চোখের কোণ থেকে সোনালি আলো ভেসে আসার মতো কিছু দেখা যাচ্ছে। সুফিয়ান তাকালো। ফারদিনা আসছে, চাদর মুড়ি দেওয়া, হাতে লণ্ঠন। সুফিয়ান স্বাভাবিকভাবে হাসল। ফারদিনাকে দেখে সুফিয়ান দাঁড়িয়ে যায়। ফারদিনা তার সামনে দাঁড়িয়ে বলল, সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। মিথ্যা বলছো, তোমার চোখ বলে দিচ্ছে তোমার তাড়া নাই। আমার জন্য সব সময় আছে তোমার, আজ নাই। লণ্ঠন রেখে গাছের শিকড়ের উপর বসলো ফারদিনা। সুফিয়ান পাশে বসে বলল, তোমাকে লাল রঙের শাড়িতে সুন্দর দেখাচ্ছে। মিষ্টি কথায় আমি গলছি না। ফারদিনার কণ্ঠে রাগ নেই। সুফিয়ান বুঝতে পারল, বলল, রাগ কমেছে নিশ্চয়? ফারদিনা মাথা নাড়িয়ে বোঝালো কমেনি। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, কমেছে। মেয়েরা মিথ্যা বলার সময় দৃষ্টি নত রাখে। ভুলভাল উক্তি, তোমার উক্তিতে আমি আর গলছি না। ফারদিনা মুখ ঘুরিয়ে নিল। সুফিয়ান বলল, তাহলে এসেছো কেন? চলে যাও, এরপর আমিও চলে যাব, চিরদিনের জন্য। আর দেখা পাবে না আমার। কতদিন তোমার সাথে এভাবে দেখা করব? বাইরে জানতে পারলে আস্ত রাখবে না আমায়, যতদিন না তোমাকে আপন করে পাচ্ছি। সেই সময়টা কবে আসবে? খুব শীঘ্রই কথা বলবো তোমার আব্বার সাথে। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, তুমি ব্রিটিশ? আমাকে সেরকম দেখাই? ফুফু আব্বার কাছে তোমার নামে নালিশ করেছে। উনি এখনো আব্বার ঘরে। সেই সুযোগে আমি এখানে এসেছি। তোমার ফুফুর মাথায় সমস্যা আছে, আধা পাগল। সত্যি পাগল? হুম, সব সময় আমার পেছনে লেগে থাকে। কবে জানি ঠ্যাং ভেঙে দিই। ফারদিনা সুফিয়ানের কথা শুনে হেসে উঠল। হাসির সময়টা দীর্ঘ হয়। সুফিয়ান তাকিয়ে রইল। ফারদিনা থেমে বলল, তুমি কখনো কখনো অদ্ভুত কথা বলো, তোমাকে হাসানোর জন্য। আমার তো মনে হয় এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার ধরন
তোমার রক্তে মাংসে মিশে আছে। রক্তে মাংসে মিশে থাকলে তো সব কিছু মনের ভেতর থাকে না, কিছু জিনিস মনের বাইরে হয়েও মনে জায়গা করে নেয়। যেমন? ফারদিনা কিঞ্চিত অবাক হলো। তুমি হঠাৎ করে আমার জীবনে এসে আমার জীবনের রং পাল্টে দিয়েছ। তুমি অতীতে কাউকে ভালোবাসতে? আমার দ্বিতীয় ও শেষ ভালোবাসা তুমি। প্রথম কে? ফারদিনার বুকের ভেতর হঠাৎই চিনচিনিয়ে উঠল। সুফিয়ান নির্বিকার কণ্ঠে বলল, আমার মা। ফারদিনা হাঁপ ছেড়ে বাঁচল, বলল, তোমার মা বাবা খুব কম বয়সে তোমাকে একা রেখে চলে গেছেন। তোমার কষ্ট হয়। যেদিন আমি জানতে পেরেছি তোমার মা বাবা অনেক আগেই মারা গেছেন, সেদিন আমার তোমার কথা ভেবে খুব কষ্ট হয়েছে। সুফিয়ান ক্ষীণ কণ্ঠে বলল, মারা যায়নি, মেরে ফেলেছে। মারা যায়নি, মেরে ফেলেছে। বাক্যটি শুনে ফারদিনার শির দ্বারা বেয়ে স্রোত নেমে গেল। খানিকটা বিস্ময়ের সাথে বলল, কি বলছো তুমি? মেরে ফেলেছে মানে? আমরা নিজে নিজেকেই মারা যেতে পারি, সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান। আমি এটাই বললাম। ফারদিনা হাঁপ ছেড়ে বাঁচল, বলল, তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও। আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই। ফারদিনা গাঢ় টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকালো। হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে। ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, কি দেখছো? দেখছিলাম কেউ এদিকে আসছে কিনা। ভয় পাচ্ছ? ফারদিনা বলল, না।